সূর্যাস্তের মধ্য দিয়ে বিদায় নিল বাংলা বছর 1425। বছরের শেষ সূর্যাস্তটা দেখার জন্য আসছি। আজকে বছরের শেষে পতেঙ্গাতে আসলাম, খুবই ভালো লাগলো। ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আসলাম, অনেক মজা করলাম, আর এখানে সূর্যাস্তটা দেখতে আসলাম। নতুন দিনের আশায় বর্ষবরণে প্রস্তুত সারা দেশ। মঙ্গল শোভাযাত্রা সফল করতে চারুকলায় শেষ মুহূর্তের ব্যস্ততা। রমনা বটমূলে ছায়ানটের মহড়া নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা। আমাদের কোনো আশঙ্কা নেই। আমরা উস্কানি বলতে এই সোশ্যাল মিডিয়া যেগুলি করেন সেগুলির উপর আমরা নজর রাখছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ফয়সাল মোর্শেদ। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অধ্যক্ষ সিরাজের নির্দেশ ও নুরুদ্দিনের পরিকল্পনায় নুসরাত হত্যাকাণ্ড। বোরকা পরে 4 জনের 3 জনই ছেলে। সংবাদ সম্মেলনে পিবিআই। দেশ জুড়ে আজও প্রতিবাদ। শেখ হাসিনা লোটে শেরিং দ্বিপক্ষীয় বৈঠক। ভুটানে চিকিৎসক পাঠানো, অভ্যন্তরীণ নৌরুট ব্যবহার সহ 5টি সমঝোতা স্মারক সই। 1 সপ্তাহ সময় থাকলেও এখনো চূড়ান্ত হয়নি পবিত্র শবে বরাতের তারিখ। নির্ধারণে 10 সদস্যের কমিটি গঠন ইসলামিক ফাউন্ডেশনের। এবং রোজা সামনে রেখে অস্থির হয়ে উঠছে ভোগ্যপণ্যের বাজার। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হলেও বেড়েছে ছোলা, চিনি ও পেঁয়াজের দাম। সূর্যাস্তের মধ্য দিয়ে বিদায় নিল আরও একটি বাংলা বছর। কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গান আর সুরে সুরে আবাহন করা হবে নতুন বছর 1426। পুরনো বছরকে বিদায় জানাতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আজ ছিল পর্যটক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সূর্যাস্তের মধ্য দিয়ে পুরনো জীর্ণতাকে ভুলে নতুনকে বরণের প্রত্যয় তাদের। সাখোয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিদায় নিল 1425। পুরনো সব হতাশা, গ্লানি আর জরাজীর্ণতা ধুয়ে মুছে গেল চৈত্রের শেষ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে। ভোরের সূর্যোদয়ের সঙ্গে সূচনা হবে নতুন একটি বছরের। সে সঙ্গে বোনা হবে নতুন নতুন স্বপ্নের। বছরের শেষ সূর্যাস্ত দেখতে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে ঢল নামে লাখো পর্যটকের। তিলদারণের ঠাঁই ছিল না সৈকতের 6 কিলোমিটার এলাকায়। শনিবার দুপুর থেকেই চট্টগ্রাম নগরী গণপরিবহন ছিল পতেঙ্গামুখী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের পদচারণায় মুখর হয় সৈকত এলাকা। ভালো লাগতেছে এখানে এসে বছরের শেষ সূর্যাস্তটা দেখার জন্য আসছি। অনেক ভালো লাগলো, কারণ এখানে এসে সবাই অনেক এনজয় করতে পারে। সো ফ্যামিলি নিয়ে আসা বছরের শেষে সুন্দর লাগছে, তাই আসছিলাম। শুধু চট্টগ্রাম নয়, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের হাজারো মানুষ পতেঙ্গা সৈকতে আসেন পুরনো সূর্যকে বিদায় জানাতে। কেউ বা আসেন পুরনো বছরের বেদনা, গ্লানি ধুয়ে মুছে নতুনের প্রত্যাশায়। আমি ঢাকায় থাকি, চিটংয়ে আমি বেড়াতে এসেছি। চিটংয়ে আমার খুব ভালো লাগছে এখানে, আর পতেঙ্গাতে আজকে খুব ভালো লাগলো। অনেক ভালো লাগছে, বছরের শেষে এখানে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আসলাম, অনেক মজা করলাম। এদিকে লাখো পর্যটকের নিরাপত্তা নিশ্চিতে সৈকত এলাকায় সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। থানা এলাকা থেকে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অংশ আছে এবং সিটিএসবির, ডিবির বিশেষায়িত টিম এখানে লোকজনের নিরাপত্তায় নিয়োজিত আছে। শুধু একদিনের অনুষ্ঠান কিংবা বর্ণিল আয়োজন নয়, পহেলা বৈশাখে শান্তি আর সম্প্রীতির বন্ধনে দৃঢ় হবে মানুষের সম্পর্ক, এমন প্রত্যাশা ছিল সবার চোখে মুখে। একদিকে লাখো পর্যটকের ভিড়, অন্যদিকে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আর তাই পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 3 স্তরের নিরাপত্তায় বলে গড়ে তোলা হয়েছিল পর্যটকদের নিরাপত্তার জন্য। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে কমল দে, সময় সংবাদ। বাংলা বছরের শেষ দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমবেত হন লাখো পর্যটক। পড়ন্ত বিকেলে বছরের শেষ সূর্যাস্ত দেখতে সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলি পর্যন্ত তিল ধারণের ঠাঁই ছিল না। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে রিপোর্ট।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে বছরের শেষ সূর্যাস্ত কে না দেখতে চায়, তাই পর্যটন নগরী কক্সবাজারে ঢল নামে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের। বিকেলে পুরো সৈকত এলাকা পর্যটকে পূর্ণ হয়ে যায়। কেউ অস্তগামী সূর্যের সঙ্গে ছবি তুলেছেন, কেউ কেউ পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ান সৈকতের বিভিন্ন পয়েন্টে। এ সময় বিগত বছরের যত হতাশা, না পাওয়ার বেদনা ধুয়ে মুছে নতুন বছরে সুখী সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ কামনা করেন পর্যটকরা। আসলে আমরা এই দিনটার জন্যই এখানে আসা আজকে। কখনো ছুটির সঙ্গে বৈশাখের এই আগের দিনটি মেলানো যায় নাই, কখনো এজন্য আসা হয় নাই। পেছনের বছরে অনেক কিছু গিয়েছে ভালো মন্দ মিলে, তো শেষটা একটু ভালো করতে চাচ্ছি যাতে শুরুটা নতুন করে সুন্দরভাবে করতে পারি। আমরা বাংলাদেশকে আরো সুন্দরভাবে দেখতে চাই, পরিষ্কার পরিচ্ছন্ন, যানজট মুক্ত, দুর্নীতি মুক্ত আসলে একটা বাংলাদেশকে আমরা প্রত্যাশা করছি। সামনের যে নতুন বছরটা আসছে বাংলা বছর, এই বছরে আমরা নারী নির্যাতন মুক্ত, সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। পর্যটকের নিরাপত্তায় সতর্ক ছিল ট্যুরিস্ট পুলিশ। এই বছরের চাইতে আগত পর্যটকদেরকে আরো বেশি পরিমাণে আমরা নিরাপত্তা দিতে সক্ষম হব, যাতে করে ওনারা অনায়াসে এসে কক্সবাজার পরিবহন করতে পারেন। কক্সবাজার সৈকত ছাড়াও ইনানি সৈকত, হিমছড়ি ঝর্ণা, ডুলাহাজারা সাফারি পার্ক, সীমান্তবর্তী টেকনাফ, প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন সহ জেলার পর্যটন স্পটগুলোতেও ভিড় জমান পর্যটকরা। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুত রমনা বটমূল। শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদেও। গানের সুর আর মঙ্গল শোভাযাত্রায় নতুনকে আবাহনের অপেক্ষায় সবাই। পুরনোকে ভুলে নতুন বছরকে বরণের এই কর্মযজ্ঞ যেন সার্বজনীন উৎসব আয়োজনেরই বার্তা বহন করে। বটমূল এলাকায় নিরাপত্তার মহড়াও সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। শনিবার সকালে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান তিনি। আমাদের কোনো আশঙ্কা নেই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান ধরনের রিউমার, প্রপাগান্ডা একটা তৈরি করার প্রয়াস পায়। আমরা সেই জায়গাটাতেও চেষ্টা করছি, আমরা সেই জায়গাটা নজরদারিতে রাখছি। সারা বাংলাদেশ আমাদের নিরাপত্তার জন্য আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ রইবে। মঙ্গল শোভাযাত্রা যেখানে হবে সেখানে আমরা আরো বিশেষ নিরাপত্তার ব্যবস্থা আমরা নিয়েছি। কর্মব্যস্ত সময় পার করছেন চারুকলায় মঙ্গল শোভাযাত্রার আয়োজকরা। কয়েকদিন ধরে টানা কাজ করে শোভাযাত্রার অনুষঙ্গ প্রস্তুত করেছেন তারা। আমরা এখন এই যে পেস্টিং এ চলে গেছি, কাজটা শেষ করতে পারবো নির্দিষ্ট সময়ের ভিতরে। প্রস্তুতি তো এখন শেষ পর্যায়ের দিকে, আমাদের এখন কাগজ পেস্টিং হচ্ছে, এরপরে ডিজাইনগুলো আরো ঠিকঠাক করার পরে প্রস্তুতি শেষ হবে। সকাল থেকেই দর্শনার্থীদের সমাগম দেখা গেছে চারুকলায়। বর্ষবরণ প্রাণের উৎসবে রূপ নেবে এমনটাই প্রত্যাশা সবার। এগুলোতে মঙ্গল শোভাযাত্রা হবে, যেটা দেখছি সেটাই অনেক সুন্দর লাগে। মঙ্গল শোভাযাত্রার অনেক কিছু করা হচ্ছে, এগুলো দেখলাম, বাচ্চাদের দেখলো, খুব খুশি হলো। ভিড়ের জন্য অনেক কিছু দেখতে পারি না, অথবা দেখা যায় যে বের হলে বেশি দূর আসতে পারি না, এই জন্য আজকে আসা। পহেলা বৈশাখে সকাল 9টায় চারুকলা থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। বিপদে শির উঁচু রাখার আহ্বান জানানোর আদলে তৈরি করা হয়েছে এবারের উপকরণ। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। সম্পর্ক জোরদারের ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ও ভুটানের মধ্যে সই হলো 5টি সমঝোতা স্মারক। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে স্মারকগুলো সই হয়। কৃষি, স্বাস্থ্য, নৌ পরিবহন, পর্যটন সহ নানা ক্ষেত্রের সহযোগিতার পাশাপাশি দেশটি 16টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। টানা তৃতীয় মেয়াদে শেখ হাসিনা সরকার গঠনের পর প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। শনিবার বেলা 10টার কিছু আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করতে এলে তাকে শুভেচ্ছা জানান সরকার প্রধান শেখ হাসিনা। বাংলাদেশকে স্বাধীনতার প্রথম স্বীকৃতিদাতা দেশ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সাথে একান্তে কথা বলেন শেখ হাসিনা। পরে 30 সদস্য নিয়ে সফরে আসা ভুটানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের নীতি নির্ধারকরা। এরপর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে পারস্পরিক সহযোগিতামূলক 5টি সমঝোতায় সই করে ঢাকা থিম্পু। কূটনৈতিক আনুষ্ঠানিকতা শেষে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান, দুদেশের সম্পর্কের ব্যাপ্তি বেড়েছে আগের চেয়ে বহুগুণ। আগামীতে বিদ্যুৎ উৎপাদন সহ নানা খাতে ভুটানের সম্ভাবনা কাজে লাগাতে চায় বাংলাদেশ। হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি, ভুটানে উৎপাদন এবং সেটাকে এই অঞ্চলে
বাজারজাতকরণের ব্যাপারে একটা আলোচনা বেশ কিছুদিন ধরে আছে, দ্রুত এটা স্বাক্ষরিত হবে। এছাড়া হাসিনা শেরিং বৈঠকে 16টি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা ভুটানের পক্ষ থেকে দাবি করা হয়েছে জানিয়ে শহীদুল হক আরও বলেন, ঢাকার চিকিৎসকদের ভুটানে কাজ করাতে আগ্রহী দেশটি। ভুটান আমাদের কাছে 16টি বিষয় ডিউটি ফ্রি, কোটা ফ্রি চেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিষয়টি দেখবেন, ওনারা চাচ্ছেন যে বাংলাদেশ থেকে নেবেন। এছাড়া বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল আন্তঃদেশীয় যোগাযোগ নেটওয়ার্ক BBIN বাস্তবায়নে দেশটির নতুন সরকার পদক্ষেপ নেবে বলেও শেখ হাসিনাকে অবগত করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরো থাকছে। টাঙ্গাইলে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, মামলার পর 7 জন গ্রেপ্তার, 3 জন 3 দিন করে রিমান্ডে। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশে নূর উদ্দিনের পরিকল্পনায় পুড়িয়ে হত্যা চেষ্টা করা হয় নুসরাত জাহান রাফিকে। জবানবন্দিতে একথা জানিয়েছে নূর উদ্দিন। দুপুরে পিবিআর সদর দফতরে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নুসরাতের গায়ে আগুন দেওয়ার সময় 6 জন উপস্থিত ছিল, আর পুরো ঘটনায় 13 জন জড়িত। এদিকে হত্যা মামলায় গ্রেফতার জাবেদ খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। নুসরাতের করা মামলায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তখন জেলে। মামলা তুলে নিতে বিভিন্ন মহলের চাপ থাকলেও সব উপেক্ষা করে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এই তরুণী। অন্যদিকে চলছিল তাকে দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার নৃশংস আয়োজন। ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহান রাফির উপর আগুন হামলার পর থেকেই সামনে আসছিল কয়েকটি নাম। অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, নুরুদ্দিন, কাউন্সিলর মাকসুদ আলম এদের মধ্যে অন্যতম। গাফিলতি থাকায় ওসিকে প্রত্যাহার করে মামলার দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। তদন্ত ভার পাওয়ার পর এখন পর্যন্ত এজাহারভুক্ত 9 আসামিকে গ্রেফতার করেছে পিবিআই। তদন্তের দায়িত্ব পাওয়ার 4 দিনের মাথায় সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান জানান, নুরুদ্দিন সহ 13 জন জড়িত ছিল বর্বরোচিত এই ঘটনায়। আমাদের এই ঘটনায় আমরা 13 জনের সংশ্লিষ্টতা পেয়েছি, আরও বাড়তে পারে। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করাই কাল হয়েছিল নুসরাতের জন্য। এরপরই পরিকল্পনা হয় তাকে হত্যার। নুসরাতকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত শাহাদাত হোসেন শামীম, হাফেজ কাদের এবং নুরুদ্দিন সহ 5 জন মিলে পরিকল্পনা করে হত্যার। আর জেলে বসে তাদের নির্দেশ দেয় সিরাজউদ্দৌলা। আগে থেকেই বোরকা পরে ছাদে অপেক্ষা করছিল হত্যাকারীরা। নুসরাতের সহপাঠী শম্পা তাকে ডেকে নেয় ছাদে। নুরুদ্দিনের নেতৃত্বে 5 জন, এর মধ্যে নুরুদ্দিন নিজে, আমাদের যে হাফেজ আব্দুল কাদের আছে 7 নম্বর আসামি সহ আরও 3 জন, এরা গেট পাহারা এবং গেট স্বাভাবিক করার জন্য রাখে। আর একটি লোকের নাম আসছে, সেই ঘটনা পরম্পরায় জড়িয়ে যায়। ঘটনা ঘটিয়ে তারা ওখানে পরীক্ষা চলছে, বাইরের লোকজন আসছে, বাইরের লোকের মধ্যে এই হুলস্থুলের মধ্যে তারা মিশে যায়। বোরকা পরা 4 জনের মধ্যে ছেলেও ছিল। নুরুদ্দিন, কাদের সহ 3 জন ছিল গেটে পাহারায়। আমরা তাদের নাম পেয়েছি, এর মধ্যে মেয়েও ছিল, আমরা নাম পেয়েছি, ছেলেও ছিল। দ্রুততম সময়ের মধ্যে আলোচিত এই মামলার অভিযোগপত্র দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান পিবিআই প্রধান। আসামিদের উঠিয়ে আনা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। পুলিশ বাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষার চেয়ে বিরোধী দল দমন পীড়নে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়া গ্রামে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে এই কথা বলেন তিনি। তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল নুসরাতের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এই সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নুসরাতের কবর জিয়ারত করেন বিএনপির নেতারা। কি বলে না, এটাকে আমি রাজনৈতিক ভাবে জিনিসটা নিতে চাই না, শুধু বলতে বাধ্য হচ্ছি যে আমাদের পুলিশকে রাজনৈতিক বিরোধী দলকে নিপীড়ন করার জন্য রাখা হয়েছে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য রাখা হয় নাই। যদি আজকে তাই হতো, তাহলে পুলিশ বাহিনী যদি আজকে তারা সত্যিকার হতে কর্মক্ষম হতেন, দক্ষ হতেন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি ঘটত। থাকি তখন এসে কবুতর সামনে বসি, বিকালে আসি, খেলি কবুতর সাথে, খাবার দেই, পানি দেই। ওনা থেকে দেখে দেখে তো আমরা শিখতেছি, আমরা আশা আছে সামনে কবুতর আমরা। পবিত্র শবে বরাতের দিনক্ষণ চূড়ান্ত না করে শেষ হলো তারিখ পুনর্নির্ধারণের জন্য ডাকা ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ সভা। অথচ
মুসলমানদের বড় এই ধর্মীয় দিনটির জন্য সময় বাকি আছে মাত্র 1 সপ্তাহ। তবে তারিখ চূড়ান্ত করার জন্য 10 সদস্যের কমিটি গঠন করেছে ফাউন্ডেশন। 17 এপ্রিলের মধ্যে তারিখ চূড়ান্ত করতে বলা হয়েছে। এ মাসের শুরুতেই ইসলামিক ফাউন্ডেশন 21 এপ্রিল দিবাগত রাতে শবে বরাত পালনের ঘোষণা দিয়েছিল। গত 6 এপ্রিল জেলা প্রশাসন, আবহাওয়া অফিস ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের সব তথ্য যাচাই শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি বাংলাদেশের আকাশে কোথাও আরবি শাবান মাসের চাঁদ দেখা যায়নি উল্লেখ করে আগামী 21 এপ্রিল রোববার দিবাগত রাতে সারা দেশে লাইলাতুল বরাত উদযাপনের ঘোষণা দেয় ইসলামিক ফাউন্ডেশন। পরে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সেদিন একটি মসজিদের ইমাম সহ 2-3 জন চাঁদ দেখেছিলেন বলে দাবি করেন। বিষয়টি সরেজমিনে তদন্ত করে ইসলামী ফাউন্ডেশনের একজন কর্মকর্তা ঢাকায় পাঠানো রিপোর্টে জানান, একজন ছাড়া ওই এলাকায় চাঁদ দেখার কোনো প্রত্যক্ষদর্শী তিনি পাননি। বিষয়টি সমাধান করতে দেশের আলেম ওলামাদের নিয়ে শনিবার ইসলামিক ফাউন্ডেশনের ফের বিশেষ সভা ডাকেন ধর্ম প্রতিমন্ত্রী। 2 ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে মন্ত্রী জানান, যারা চাঁদ দেখেছেন বলে দাবি করেছেন তাদের কথার মিল পাওয়া যাচ্ছে না। রাত 9টা-10টা পর্যন্ত আমি ইসলামিক ফাউন্ডেশনের অফিসে বসা ছিলাম, কোনো খবর আমরা কোনো সময় কোনো থেকে আমরা পাইনি। পরের দিন থেকে বিভিন্ন জনে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছেন এবং সেই কথাগুলি আমরা ক্রস এক্সামিন করতে যে দেখছি যে সেই কথাগুলির সাথে কোনো তালমিল নাই। আলেম ওলামাদের সঙ্গে করা বৈঠক থেকে কোনো সিদ্ধান্তে আসতে না পারায় শবে বরাতের চূড়ান্ত তারিখ নির্ধারণে 10 সদস্যের কমিটি করে দেন মন্ত্রী। আগামী 17 তারিখের মধ্যে এই কমিটি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। মন্ত্রীর ব্রিফিং শেষে আগত কোনো আলেম গণমাধ্যমের সঙ্গে কথা বলতে সম্মত হননি। 1988 সালে জর্ডানে ওআইসির আম্মান সম্মেলনে বিশ্বের যে কোনো স্থানের আকাশে হিজরি মাসের নতুন চাঁদ দেখা দিলে স্থানীয় সময় অনুযায়ী একই দিনে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে প্রয়োজনে জ্যোতির্বিজ্ঞানের সাহায্য নিতে বলা হয়েছে। বিশ্বের অনেক দেশ এই সিদ্ধান্ত মানলেও বাংলাদেশ সহ এশিয়ার কয়েকটি দেশ এখনও তা অনুসরণ করছে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রমজান সামনে রেখে চাহিদা বাড়তে থাকায় অস্থির হতে শুরু করেছে দেশের ভোগ্যপণ্যের বাজার। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল থাকার পরও চাহিদা বাড়ার অজুহাতে ছোলা, চিনি এবং পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে গেল কয়েক সপ্তাহের মতো চলতি সপ্তাহেও কমছে সব ধরনের ভোজ্য তেলের দাম। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বছরের অন্যান্য সময় তেমন চাহিদা না থাকলেও শুধুমাত্র রমজান মাসে দেশে ছোলার চাহিদা 70 থেকে 80 হাজার মেট্রিক টন। চাহিদা অনুযায়ী বিদেশ থেকে ছোলা আমদানিও হয়েছে। এমনকি ছোলাবাহী আরও কয়েকটি জাহাজ বন্দরে অবস্থান করছে। তারপরও বাড়ছে ছোলার দাম। এটা 65 টাকা ছিল, এখন এই ছোলা 65 টাকা আটানা। সরবরাহ ঘাটতির অজুহাতে চিনির দামও বেড়েছে। রমজান মাসে 2.5 থেকে 3 লাখ মেট্রিক টন চিনির চাহিদা থাকে, কিন্তু মিল থেকে বাজারে চিনি আসার ধীরগতির কারণে দাম বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের। সরবরাহ যদি স্বাভাবিক না থাকে তাহলে ভবিষ্যতে কিন্তু চিনির দাম আরও বাড়বে। এদিকে আন্তর্জাতিক বাজারে গত এক সপ্তাহে সয়াবিন তেলের বুকিং রেট কমেছে অন্তত $20, যে কারণে দেশের বাজারে সব ধরনের ভোজ্য তেলের দাম মণপ্রতি 20 থেকে 30 টাকা কমেছে। আমরা সয়াবিন বিক্রি করতেছি 240 টাকা থেকে 45 টাকা, পাম অয়েল বিক্রি করতেছি 2000 টাকা থেকে 2005 টাকা, আর সুপার ফার্ম বিক্রি করতেছি 2150 টাকা থেকে 60 টাকা। গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ 8 টাকা দরে বিক্রি হলো, এ সপ্তাহে 2 টাকা বেড়ে 20 টাকায় বিক্রি হচ্ছে। আদা ছিল 72 টাকা, এখন 70 টাকা, আর পেঁয়াজ রসুনের দাম ছিল 84, এখন 82, 80 টাকা এরকম। চট্টগ্রামের খাতুনগঞ্জ কেন্দ্রিক 15 থেকে 20 জন আমদানিকারক এসব ভোগ্যপণ্য আমদানি করেন। বাংলাদেশে ভোগ্যপণ্যের দাম বাড়াতে সুনির্দিষ্ট কোনো কারণের দরকার হয় না, শুধুমাত্র অজুহাত দাঁড় করাতে পারলেই হয়। যেমন গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এসে শুধুমাত্র অজুহাত দেখিয়ে দাম বাড়ানো হয়েছে ছোলা, চিনি এবং পেঁয়াজের। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। রাতের সময়ে আরও থাকছে। ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে চলছে জমজমাট প্রচারণা। ভাটা পড়েছে দার্জিলিং এর পর্যটন শিল্পে। ফেনীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 1 জন। পুলিশ জানিয়েছে গতরাতে দাগনভূঞা উপজেলার আলেপুর গ্রামের হেদায়েত উল্লাহর বাড়িতে হানা দেয় ডাকাত দলের সদস্যরা। এ সময় বাড়ির মালিক চিৎকার দিলে আশেপাশের লোকজন ডাকাত দলের সদস্যদের ঘিরে ফেলে। এ সময় 2 জন পালিয়ে গেলেও 5 জনকে আটক করে গ্রামবাসী। পরে তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় 3 জনকে উদ্ধার করে
ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে আরও একজন মারা যায়। গুরুতর আহত অপর একজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। টাঙ্গাইলে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দায়ের করা মামলায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 3 জনকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। শুক্রবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন কালিহাতী উপজেলার এক দম্পতি। এ সময় রবিন সহ বেশ কয়েকজন দুর্বৃত্ত স্বামীকে মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনার প্রতিবাদ করলে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে নাভানা পেট্রোল পাম্পের পেছনে নিয়ে গণধর্ষণ করেন রবিন ও তার সহযোগীরা। পরে নির্যাতিতাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। মোবাইলটা নিচে গা, পরে আবার আমার হাজবেন্ডের উপর দাঁড়া করে পরে চাকু দাগাও দিবার নিয়েছিল। পরে আমি যে পায়ে ধরছি, পায়ে ধরলে পরে মাপ চাইছি, আমি তোমার কথা শুনবো, আমি যদি আমার কথা শুনো তাহলে তোমার কথা শুনবো। সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি এরা, এদের অত্যন্ত চরম শাস্তি, সর্বোচ্চ শাস্তি যেটা সেটাই হওয়া উচিত। একটা স্বামীর সামনে যদি একটা স্ত্রী নিরাপত্তা না পায় তাহলে এটা সমান অপরাধ আর হয় না। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এটা পজিটিভ একটা রেজাল্ট। এ ঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে সদর মডেল থানায় 8 জনকে আসামি করে একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে 7 জনকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণের পরিকল্পনা করে এতে তারা তার স্বামীকে জোর করে আলাদা নিয়ে ডর ভয় দেখিয়ে তার স্ত্রীকে আলাদা নিয়ে এতে 3 জনে সরাসরি ধর্ষণ করে। আরও সহযোগী হিসাবে কাছে পাশে আরও 2 জন ছিল, আরও 2-3 জন আছে। শনিবার দুপুরে 3 আসামিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন চন্দ্র কর্মকার। সময় সংবাদ, টাঙ্গাইল। ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট সামনে রেখে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে চলছে জমজমাট প্রচারণা। নিজেদের প্রার্থীর পক্ষে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তবে নির্বাচনের কারণে খানিকটা ভাটা পড়েছে দার্জিলিংয়ের পর্যটন শিল্পে। দার্জিলিং থেকে আরও জানাচ্ছেন কলকাতা ব্যুরো প্রধান সুব্রত আচার্য। ক্যামেরায় ছিলেন সৌমেন রায়চৌধুরী। আগামী 18 এপ্রিল দার্জিলিংয়ে লোকসভা নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জোরে সোরে প্রচারণাও চালাচ্ছেন দলগুলোর নেতারা। শনিবারও প্রচারণায় অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল। এবারের নির্বাচনে দার্জিলিংয়ের আদিবাসীদের ভূমি অধিকারের বিষয়টি বেশি গুরুত্ব পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। जेएनएलएफ और टीएमसी पार्टी और सीपीआरएम और ये हल्का बहादुर छेत्री का ये जो पार्टी है वही चल रहा है अभी पहाड़ में हालचाल, लेकिन पता नहीं किसका भी जो कि 18 तारीख का बात ही पता चल रहा है। তবে নির্বাচন সামনে রেখে ভাটা পড়েছে এখানকার পর্যটন শিল্পে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। ইলেকশনের প্রভাব বলতে কালকে আসার সময় একটু ডিফিকাল্টিস ফেস করেছিলাম। এখানে একটা মিটিং এর জন্য পুরো কার্শিয়াং থেকে আমাদের নেমে গিয়ে আবার মিরিক হয়ে আসতে হয়েছিল। কমই মনে হচ্ছে, তবে কমটা এনজয় করছি। লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী 18 এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ ও জলপাইগুড়িতে। অন্য সময়ে ঠিক এখনকার এই মৌসুমে প্রতিদিন গড়ে 3 থেকে 4 হাজার এই মেলে থাকলেও নির্বাচনের কারণে সেটি নেমে এসেছে 1 থেকে 200-তে। আর এতেই দার্জিলিংয়ের যে পর্যটন ব্যবসা বড় ধরনের হুমকির মুখে পড়েছে। দার্জিলিংয়ের মেল থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। রাজধানীর পুরান ঢাকার ইরফান আহমেদ সোহেলকে সবাই এক নামেই চেনেন। নিমতলির নিজ বাড়ির ছাদ ও কয়েকটি কক্ষ জুড়ে তার কবুতর সাম্রাজ্য। 1000 জোড়া কবুতরের মালিক তিনি। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। সাত সকালেই সোহেল পৌঁছে যান বাড়ির ছাদে থাকা কবুতরের ঝাঁপির কাছে। তাদের আকাশে না ওড়াতে পারলে যেন শান্তি পান না মনে। কবুতরগুলোর বেশিরভাগকেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রশিক্ষণ দেন তিনি। এভাবেই চলছে 3 যুগ ধরে। শুরুটা শখের বসেই, তবে আর্থিকভাবেও লাভবান হয়েছেন। একসময় এই চিলা কবুতরের ভালোবাসার মায়ায় এমনভাবে জড়িয়েছেন যে মানুষ আজ তাকে চিলা সোহেল বলেই ডাকে। আমাদের যারা সিনিয়র মুরব্বী চিলা কবুতর পালতো তাদের বাসায় গিয়ে গিয়ে আমি অনেক কষ্ট করে ওদের থেকে বুঝাই, অনেক সময় দিতে চাইতো না। এক সময় সম্পূর্ণ কবুতরই আমি নিয়ে আসি। কবুতরটা চিলা মানে চিলের মতো দেখতে এবং লাল। যখনই ক্লান্ত থাকি তখন এসে কবুতর সামনে বসি, তখন আর ক্লান্তটা থাকে না।
এই কবুতরগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে সৌদি আরব থেকে আনা হয়েছে ড্রাগন রেসার নামে একজোড়া কবুতর। সেই কবুতরের দাম কমপক্ষে 4 লক্ষ টাকা। এখানে রয়েছে আরও বিভিন্ন বয়সী কবুতর। 26 বছর বয়সী চিলাও রয়েছে তার সংগ্রহশালায়। প্রজনন কক্ষ ভরপুর দেশি বিদেশি আরও নানা জাতের কবুতরে। বিকালে আসি, খেলি কবুতরের সাথে, খাবার দেই, পানি দেই। কবুতরকে আমার সন্তানের মতো মনে হয়। এদের মায়া ভালোবাসা যে আমার থেকে চলে যাবে, সে কিভাবে যত্ন নিবে বা আমার মতো ভালোবাসবে কিনা, এর জন্য আমি বাণিজ্যিকভাবে হাজার চেষ্টা করেও পারতেছি না। এত কবুতরের দেখভালে তাকে সাহায্য করেন কয়েকজন সহযোগী। দেশ বিদেশের অনেকেই আসেন তার এই বিশাল পাখি সাম্রাজ্য দেখতে। ওনার থেকে দেখে দেখে তো আমরা শিখতেছি, আমরাও আশা আছে সামনে কবুতর আমরাও পালবো। তরুণদের উপহার হিসেবে কবুতর দেওয়ার রেওয়াজ চালু করার দাবি জানান সোহেল। যারা নেশাগ্রস্ত, আমি তাদের বাবা মাকে বলবো যে 2 জোড়া কবুতর পালতে দেন। যদি সে কবুতরের ভালোবাসা প্রেমে পড়ে যায়, সে নেশাকে ছেড়ে দিতে বাধ্য হবে। বিদেশি জাতের কবুতরের ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশি জাত। চিলা কবুতর সংরক্ষণে তার এই উদ্যোগ আজীবন থাকবে বলে জানালেন তিনি। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এ বছরের শেষ দিকে শুরু হবে পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের নির্মাণ কাজ। 2 বছরের মধ্যেই কাজ শেষ করার পরিকল্পনা বিসিবির। পূর্বাচল স্টেডিয়াম প্রকল্পের প্রথম আনুষ্ঠানিক বৈঠক শেষে কথা জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে প্রতিনিধি নেব এবং আমাদের লিগ্যাল এবং আমাদের যারা অডিট করে থাকেন তাদের থেকে প্রতিনিধি নিয়ে কাজটা সামনের দিকে অগ্রসর হব। মাঠটি প্রোটেক্ট করা এবং এখানে একটা সাইট অফিস করা এবং অন্যান্য যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো আমরা সামনের দিকে আগাবো। এমন একটা স্টেডিয়াম হবে যেটা আমাদের এই রিজন কেন সারা বিশ্বের মধ্যে একটা মানে প্রতীয়মান একটা সুন্দর স্টেডিয়াম হবে। যেহেতু এটা গ্রিনফিল্ড স্টেডিয়াম, এখানে আমাদের অনেক কিছু করার সুযোগ রয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সূর্যাস্তে বিদায় নিল বাংলা বছর 1425। নতুন দিনের আশায় বর্ষবরণের প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রা সফল করতে ব্যস্ততা। রমনা বটমূলে ছায়ানটের মহড়া। অধ্যক্ষ সিরাজের নির্দেশ ও নুরুদ্দিনের পরিকল্পনায় নুসরাত হত্যাকাণ্ড। বোরকা পরা 4 জনের 3 জনই ছেলে। সংবাদ সম্মেলনে পিবিআই। দেশ জুড়ে আজও প্রতিবাদ। এবং শেখ হাসিনা লোটে শেরিং দ্বিপক্ষীয় বৈঠক। ভুটানে চিকিৎসক পাঠানো, অভ্যন্তরীণ নৌরুট ব্যবহার সহ 5টি সমঝোতা স্মারক সই। এ ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।